নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তেলেঙ্গানায় প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী রাহুলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়েছেন। প্রধানমন্ত্রী যে এইভাবে কংগ্রেসকে আক্রমণ করবেন, কংগ্রেসের স্পিন ডক্টরসরাও সেটা কিন্তু বুঝতে পারেনি। আদানি আম্বানির কাছ থেকে কত কালো টাকা কংগ্রেস নিয়েছে এই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায়। প্রধানমন্ত্রীর এই কথা বলার পিছনে কি কারণ সেটা প্রধানমন্ত্রী তার ব্যাখ্যা দিয়েছেন যে বিগত প্রায় 10 বছর ধরেই তো মোদিজি ক্ষমতায় আসার পরেই রাহুল শুরু করেছিলেন সুট বুটকি সরকার। তারপরে রাফাল নিয়ে চিৎকার করলেন, এখন রাহুল রাফাল নিয়ে একটা শব্দ উচ্চারণ করেন না। তারপরে হিন্ডেনবার্গ নিয়ে আদানি, নাম হয়ে গেল মোদানি। আদানি আম্বানির সরকার দেশের সম্পদ লুট করে গুটি কয় কর্পোরেট হঞ্চকে প্রধানমন্ত্রী সাহায্য করছেন, এই অভিযোগ রাহুল সহ কংগ্রেস নেতৃত্ব বারে বারে করেছেন। জয়রাম রমেশ নিয়মিত সমাজ মাধ্যমে মোদানি মোদানি করে সরব হয়েছেন। কিন্তু এই নির্বাচনের প্রচার শুরু হওয়ার পর সেই অর্থে কিন্তু কংগ্রেস নেতৃত্ব বিশেষ করে রাহুল গান্ধীর গলায় কিন্তু সেই আদানি আম্বানিকে আক্রমণ করার সেই চেনা ঝাঁঝ পরিচিত সুরটা নেই। যদিও কংগ্রেস বলছে তিনি 103 বার নাকি আদানির কথা বলেছেন, 30 বার আম্বানির কথা বলেছেন, কিন্তু আমরা রাহুল কিছু বললেই মোদানি আদানি এইসব বলতেন না। আপনারা যারা রাহুলের বক্তৃতা শুনেছেন তারা বলুন তো, আপনার ঠিক মনে করতে পারবেন রিসেন্ট পাস্টে কতবার রাহুল আম্বানি আদানির সঙ্গে মোদিজিকে এক ব্র্যাকেটে রেখে আক্রমণ করেছেন। সেইটাকেই চিহ্নিত করে মোদিজি প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে এই নীরবতার কারণ কি? তাহলে কি আদানি আম্বানির কাছে তহবিলের জন্য সাহায্য চেয়েছিলেন রাহুল গান্ধী, তাই তিনি আক্রমণ করা থেকে বিরত রয়েছেন? লাগাতার আক্রমণ করে এলেন বিগত 5-6 বছর ধরে, নির্বাচনের মুখেই আপনার মুখে সেলোটেপ, মোদানি নিয়ে কিছু বলছেন না, তখনই তো নানা প্রশ্নের উদ্রেক হয়। এটাই বলছেন প্রধানমন্ত্রী। দেখুন, কংগ্রেসের মুরলী দেওরার ছেলে মিলিন্দ দেওরা কংগ্রেস ছেড়ে দিল। তার বক্তব্য ছিল ওয়েলথ ক্রিয়েটারদের প্রতি রাহুল গান্ধী যে মানসিকতা সেটা সমর্থনযোগ্য নয়। এখন আহমেদ প্যাটেল মারা যাওয়ার পর কংগ্রেসের ফান্ড ম্যানেজমেন্টের দায়িত্ব মূলত কমলনাথের উপর, কিন্তু কমলনাথের সঙ্গে গান্ধী পরিবারের এখন ওটা বনিবনা হচ্ছে না। কমলনাথ ছেড়ে দিতে যোগ দিতে চেয়েছিলেন বিজেপিতে, কোনো রকমে তাকে আটকানো গেছে। তবে কমলনাথের কিছু অনুগামী ইতিমধ্যেই বিজেপিতে চলে গিয়েছেন। ছিন্দওয়ারের সাংসদ কমলনাথ, প্রাক্তন সাংসদ, এখন তো নকুলনাথ লড়ছেন, শিল্প মহলের কাছে পরিচিত নাম, তিনি নিজেও শিল্পপতি। তাই কংগ্রেসের তহবিল দেখভালের দায়িত্ব তার কাঁধেই অনেকটা আগে বর্তে ছিল। এখন কতটা তিনি সে বিষয় নিয়ে নজর দেন সেটা আমি জানি না। হয়তো কোনো মাধ্যম থেকে ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রির কাছে কংগ্রেস বলেছে তহবিলে টাকা দেওয়ার জন্য। আর এই ধরনের খবর তো আর গোপন থাকে না। মোদিজি সেটা হয়তো জেনে কংগ্রেসকে এই তীরটা ছুঁড়েছেন। দেখুন, ইলেকটোরাল বন্ড সুপ্রিম কোর্ট বলেছে অসাংবিধানিক, কিন্তু কংগ্রেসও কিন্তু ইলেকটোরাল বন্ডের সুবিধাটা নিয়েছে। নেয়নি তো তা নয়, তৃণমূল নিয়েছে, ডিএমকে নিয়েছে, সবাই নিয়েছে, বিজেপি বেশি পেয়েছে। কেন্দ্রের শাসক দল তারা, আর 17টা রাজ্যে তারা নিজেরা সরকার চালাচ্ছে বা জোট শরিকদের নিয়ে সরকার চালাচ্ছে। যদি 100 টাকার মধ্যে 47 টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপি পায়, তাহলে 53 টাকা তো অন্যরা পেয়েছে।
তাহলে শুধু শুধু বিজেপিকে একমাত্র নিশানা করছেন কেন? এক্ষেত্রে বামপন্থীরা বলতে পারেন তারা ইলেকট্রাল বন্ডের প্রথম থেকেই বিরোধী ছিলেন, তারা তার সুবিধা নেননি। কিন্তু বামপন্থীরা ছাড়া আর কারুর পক্ষে এই অবস্থান নেওয়া সম্ভব নয়, সবাই কম বেশি সুবিধা পেয়েছেন। কংগ্রেস যদি ইলেকট্রাল বন্ডের সুবিধা না নিত তাহলে তাদের ইলেকট্রাল বন্ডের বিরোধিতা করার নৈতিক অবস্থান থাকতো। সে নিজেও নিয়েছে, হয়তো ভাগের টাকা কম পেয়েছে, নিজে নিয়ে ইলেকট্রাল বন্ডকে করে নিন্দা করে বিজেপিকে কাঠগড়ায় তোলা, এটা একটা দ্বিচারিতা ছাড়া কিছু নয়। তাহলে এই মানে দেখুন, মোদিজি তাকে রাহুল সহ ইন্ডিজোট বলে না, যে গুটি কয়েক শিল্প সংস্থার বন্ধু। তিনি খুব সুন্দরভাবে কর্পোরেট ইন্ডিয়ার সঙ্গে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করলেন মোদিজি ঠিক নির্বাচনের মাঝখানে। এবং যে আম্বানি, যে আদানির সঙ্গে মোদিজির ঘনিষ্ঠতা নিয়ে অনেকেই সরব, তারা ভাবতেই পারেননি এভাবে রাহুলকে আদানি আম্বানি থেকে কি টাকা পান। এই আক্রমণ করে মোদিজি কিন্তু নিজেকে আদানি আম্বানি সহ কর্পোরেট হঞ্চদের থেকে ডিসঅ্যাসোসিয়েট করলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ডিসঅ্যাসোসিয়েট করলেন, কুশলী পদক্ষেপ। দেখুন, কৃষ্ণা গোদাবরীর ওই কেজি বেসিন আছে না, ওখানে তেল ফেল উত্তোলনের ব্যাপারে বরাদ দেয়া পেয়েছে রিলায়েন্স। রিলায়েন্স আবার সৌদি জায়ান্ট অ্যারম্যাকোকে এখানে আনতে চেয়েছিল। আমি জানি না শেষ পর্যন্ত সেটা কতটা কি হয়েছে, জেভি ছিল, কিন্তু অ্যারম্যাকোর এখানে আগমন আরএসএস এর আপত্তি ছিল। তাদের বক্তব্য, আরব দুনিয়ার, সৌদি আরবের এত বড় একটা কোম্পানি ভারতের কোর সেক্টরে কেন বিনিয়োগ করবে, জেভি হোক বা যেভাবেই হোক। বিষয়টা নিয়ে কিন্তু রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে সরকারের মতবিরোধ একটা জায়গায় কার্যত পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছিল। আরএসএস এর অবস্থান খুব রিজিড ছিল যে সৌদি অ্যারাম্যাকোকে এখানে আমরা ঢুকতে দেব না কোর সেক্টরে। আপনাদের মনে আছে 2019-এর লোকসভা নির্বাচনের প্রচারে মুরলী দেওরার ছেলে মিলিন্দ দেওরা মুম্বাইয়ের একটা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছে না? তার সমর্থনে রোড শোয়ে মুকেশ আম্বানি অংশগ্রহণ করেছিলেন ওই একবারই, তারপর আবার তিনি নিজেকে গুটিয়ে নেন। এটা হয়তো বার্তা দিতে চেয়েছিলেন মোদী সরকারকে। এখন আমি জানি না অ্যারাম্যাকোর সঙ্গে রিলায়েন্সের ডিলটা ঠিক কোন পর্যায়ে আছে, জেভি হচ্ছে না অ্যারাম্যাকো চলে গিয়েছে, সংঘের অবস্থান ঠিক এই মুহূর্তে কি, অতীতের অবস্থানই তারা রেখেছে নাকি তাদের অবস্থান একটু নমনীয় হয়েছে, কিন্তু এইটা নিয়ে একটা বিবাদ হয়েছিল। এবং মুকেশ আম্বানি সেই জন্য মিলিন্দ দেওরার প্রচারেও অংশ নিয়েছিলেন 19-এ। তো এই একটা ব্যাপার কিন্তু আছে। এবং মোদিজি খুব সচেতনভাবেই কিন্তু ওই যে মোদানি 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 করে রাহুল গান্ধী আকাশ বাতাস বিদীর্ণ করে না, খুব সচেতনভাবে নিজেকে কিন্তু সরিয়ে নিলেন এবং বলটা রাহুলের কোঠেই ঠেলে দিলেন, রাহুলকে জবাব দিতে হবে। সত্যিই তো আপনারা কি শুনেছেন এর মধ্যে মোদানি নিয়ে রাহুলের আক্রমণ বিগত 1-1.5 মাস? আমি অন্তত শুনিনি। হলেও মানে খুব বলতে হয় বলে বলা, ওই চাঁদ সদাগর যেভাবে মনসা পুজো করেছিলেন ঠিক সেই রকম ভাবে রাফাল নিয়ে একটা শব্দ উচ্চারণ করেন না। আর দেখুন কংগ্রেসের কি দশা, ওভারসিজ কংগ্রেসের প্রেসিডেন্ট শ্যাম পিত্রদা, তিনি আবার ইস্তফাও দিয়েছেন না সরিয়ে দেওয়া হয়েছে জানি না। আচ্ছা, আমাকে দেখে কি আপনাদের চীনা মনে হয়? বা আপনারা যারা বাঙালি, যা পূর্ব ভারতে থাকেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে চীনা মনে করেন? বা দক্ষিণ ভারতের যারা আছেন মানুষ, তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে আফ্রিকার কোনো মানুষ বলে মনে হয়? পশ্চিম ভারতের মানুষরা কি নিজেদেরকে আরব দেশের মানুষদের মতো মনে করেন? বা উত্তর ভারতের মানুষরা কি নিজেদের মানে
সাদা চামড়ার মানুষ হিসাবে মনে করেন? দেখেন, একবার বললেন শ্যাম পিত্রদা আমেরিকার উদাহরণ টেনে উত্তরাধিকার কর, আবার ভারতবর্ষের 4টে রিজিয়নের মানুষকে কাদের কাদের মতো দেখতে এইসব বললেন। আমি বুঝে উঠতে পারি না এরা কি চায়। রাহুল গান্ধীর তো ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড শ্যাম পিত্রদা। হ্যাঁ, ভারতবর্ষে রাজীব গান্ধীর সময় টেলিকম রেভলিউশনের ক্ষেত্রে তার অবশ্যই অবদান আছে, কেউ অস্বীকার করছে না, কিন্তু এই ধরনের কথা বলার মানে কি? আমি জানি না সচেতনভাবে নাকি নিজের অজান্তে নাকি অত্যধিক মিডিয়া সাভি হওয়ার দরুন যা খুশি বলে ফেলেন, এটা আকারে বিজেপিরই সুবিধা হয়ে যায়। তো বিজেপি এই বিষয়টাকে যে হাতিয়ার করবেই, তারা সেই জন্যই বলছেন দ্রৌপদী মুর্মু আদিবাসী সমাজের প্রতিনিধি বলে কংগ্রেস তাকে রাষ্ট্রপতি পদে মানতে চায়নি, প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আবার তিনি মোদিজি এর সঙ্গে রিলিজিয়ানকেও যুক্ত করলেন, যে কৃষ্ণকে তো আমরা সবাই উপাসনা করি। দেখুন, এই 10 বছরে মোদি জমানায় যে কাজটা লোকে চোখে দেখতে পায় সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। সারা ভারতবর্ষ জুড়ে কাজ হচ্ছে, এটা মোদিজির অতি বড় বিরোধীরাও স্বীকার করবেন। হ্যাঁ, এই সরকারের ব্যর্থতাও অনেক আছে, কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি, ব্যর্থতা। যদিও কেন্দ্রের শাসক দলের দাবি চাকরি আর কর্মসংস্থানের মধ্যে ফারাক আছে। যুব শক্তি কাজের অভাবে ভুগছে, বিভিন্ন রকম রিপোর্ট আসছে, বিশেষ করে বিদেশি সংবাদ মাধ্যমে ভারতবর্ষে ধর্মীয় অসহিষ্ণুতা, সংখ্যালঘুরা বিপন্ন বোধ করছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই 10 বছরে কোথাও দাঙ্গা হয়নি। মোহাম্মদ আকলাকের মতো ঘটনা নিন্দনীয়, কিন্তু একটা দুটো হয়েছে, না হলেই ভালো হতো। তার মানে কি এই যে ভোট ব্যাংকে বলতে হবে, ভোট জিহাদের ডাক দিতে হবে? রান্নায় তেজপাতার মতো ভোট ব্যাংক, রান্নার স্বাদ বৃদ্ধিতে লাগে কিন্তু খাওয়া যায় না। ইন্ডিজোট যদি ভোট ব্যাংকে বলে ভোট জিহাদ করতে হবে নির্বাচনে মোদিকে হটাবার জন্য, তার কাউন্টারে মোদি যদি বলেন, বাংলাতেই বলেছেন যে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, বলেছেন ভোট ব্যাংকের তুষ্টিকরণ এমন পর্যায়ে নিয়ে গেছে ইন্ডিজোট, বিশেষ করে কংগ্রেস, যেখানে এসসি এসটি ওবিসিদের জন্য সংবিধান যে সংরক্ষণের ব্যবস্থা করেছিল, সেই সংরক্ষণের ভাগ বসিয়ে তারা ভোট ব্যাংকে দিয়ে দেবে। আপনি যদি ভোট ব্যাংকে বলেন যে মোদির বিরুদ্ধে ভোট জিহাদ করতে হবে, তখন নরেন্দ্র মোদী নির্বাচনী সভায় যদি বলেন যে এখানে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, পশ্চিমবঙ্গে যদি বলেন যে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে ধর্মের ভিত্তিতে ভোট ব্যাংকে সংরক্ষণের সুবিধা দিতে চাইছে কংগ্রেস, তাহলে কি অন্যায় করেছেন? আর একটা টুইস্ট মোদিজি দিয়েছেন। দেখুন, শাহবানু মামলায় সুপ্রিম কোর্টের রায় রাজীব গান্ধী বদলে দিয়েছেন, ব্রুট মেজরিটি ছিল। মোদিজি বলছেন ইন্ডিজোট যদি ক্ষমতায় আসে, তাহলে তারা সুপ্রিম কোর্ট যে রাম মন্দির নির্মাণের রায়টা দিয়েছিল সেটাকে তারা বাতিল করে দেওয়ার চেষ্টা করবে। তাই 400 আসন দরকার এই জন্যই যে রাম মন্দির যাতে রাম মন্দিরের জায়গাতেই থাকে এবং সনাতনীরা যাতে মাথা উঁচু করে থাকতে পারে, তারা যেন কোনো ভেদাভেদের শিকার না হয়। মোদিজির অভিযোগ, এবং সেটা খুব সচেতনভাবে তিনি বলছেন, যে ভোট ব্যাংকে তুষ্ট করার জন্য ইন্ডিজোট অনেক কিছু করতে পারে, যেটা এখন ভারতবর্ষের সনাতনীরা বুঝতেই পারছেন না। তাই তুষ্টিকরণকে রুখতে, রাম মন্দিরকে বাঁচাতে বিজেপিকে ভোট দেওয়া উচিত। এটাই মোদির বক্তব্য, এটাই ওনার স্ট্র্যাটেজি। আর নিজের সঙ্গে কর্পোরেট ইন্ডিয়ার হবনমিং এর যে অভিযোগ কংগ্রেস তুলছে,
তাদের কোটেই বলটা ঠেলে দিলেন, বললেন যে আম্বানি আদানির থেকে কত টাকা পেয়েছে কংগ্রেস, শাহজাদা, তাই চুপ কেন? 5 বছর ধরে যারা লাগাতার মোদানি 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 করে এসছে, নির্বাচনের সময় তাদের মুখে সেলোটেপ কেন? এই প্রশ্নটা খুব সচেতনভাবে, পরিকল্পিতভাবে কংগ্রেসের দিকে ছুড়ে দিয়েছেন, এবং কংগ্রেসের রেসপন্স কিন্তু খুব কনভিন্সিং নয়, এটুকু অন্তত বলতে পারি।